ফিজিওলজিক্যাল চেঞ্জেস ডিউরিং প্রেগনেন্সি সেটারই কন্টিনিউয়েশানে আজকে মেটাবলিক চেঞ্জেস ডিউরিং প্রেগনেন্সি সম্বন্ধে বলবো। প্রেগনেন্সিতে বিএমআর 30% ইনক্রিজ করে। প্রথম আসছি প্রোটিন মেটাবলিজমে। পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স থ্রু আউট দ্য প্রেগনেন্সি। থ্রু আউট প্রেগনেন্সি একটা পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স থাকে, অর্থাৎ নাইট্রোজেন বা প্রোটিন বেশি থাকে, অর্থাৎ লস যা হয় লসের থেকে বেশি থাকে এই নাইট্রোজেন বা প্রোটিন। এবার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড কি? অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের সিম্পল ফর্ম, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড এই মলিকুল দিয়ে তৈরি হয় প্রোটিন। আমরা যে খাবার খাই তার মধ্যে যে প্রোটিন থাকে সেই প্রোটিন ডাইজেশন হয়ে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, এই সিম্পল ফর্মে প্রোটিন ভেঙে যায় এবং সেটা বডিতে নানা কাজে লাগে, যেমন বডি বিল্ডিংয়ে কাজে লাগে, অর্থাৎ মাস তৈরি করতে লাগে, যেমন আমাদের শরীরটা তৈরি হয় এই অ্যামাইনো অ্যাসিড দিয়েই। তারপরে এটা কোথাও কেটে ছিঁড়ে গেলে তার রিপেয়ারে দরকার হয়, বডিতে ইমিউনিটি তৈরি করে, ব্লাডের অসমোটিক প্রেশার মেনটেন করে, এনজাইম হরমোন এগুলো তৈরি করে। আচ্ছা, এই প্রেগনেন্সিতে এই অ্যামাইনো অ্যাসিড ব্রেকডাউন কমে যায়, তার ফলে অ্যামাইনো অ্যাসিড প্রেগনেন্সিতে মায়ের ব্লাডে অ্যামাইনো অ্যাসিড বেশি থাকে এবং সেটা ভায়া প্লাসেন্টা ফিটাসে ট্রান্সফার হয়। প্রেগনেন্সি ইজ অ্যান অ্যানাবলিক স্টেট, অর্থাৎ অ্যানাবলিক স্টেট মানে হচ্ছে যে একটা বিল্ডিং অ্যান্ড মেনটেনিং অফ দ্য মাসেল মাস। এই স্টেটে প্রেগনেন্সিটা হচ্ছে এরকম একটা অ্যানাবলিক স্টেট, অর্থাৎ বিল্ডিং অ্যান্ড মেনটেনিং অফ দ্য মাসেল মাস। আচ্ছা, এবার হচ্ছে প্রেগনেন্সিতে প্রোটিন যে অ্যাট টার্মে, অর্থাৎ প্রেগনেন্সি যখন অ্যাট টার্মে পৌঁছায় তখন যে প্রোটিন মায়ের শরীরে যে প্রোটিন গেইন হয় সেটা ডিস্ট্রিবিউটেড হয় বিভিন্ন জায়গায়, বডির বিভিন্ন পার্টে ডিস্ট্রিবিউশন হয়, যেমন ব্লাড, ব্রেস্ট, ইউটেরাস, এতে 500 গ্রাম অফ প্রোটিন গেইন হয়, প্লাসেন্টা ফিটাসে 500 গ্রাম প্রোটিন গেইন হয়। এবার আসি, মায়ের ব্লাড ইউরিয়া লেভেল কমে যায়, কারণ হচ্ছে কি এই যে অ্যামাইনো অ্যাসিড অনেক কাজ করে এবং তারপরে যে লেফট ওভার অ্যামাইনো অ্যাসিড থাকে সেটা থেকে অ্যামোনিয়া তৈরি হয়, সেই অ্যামোনিয়া বডিতে রিমুভ করার দরকার হয়, মানে বডি থেকে বের করে দিতে হবে, তাহলে সেই অ্যামোনিয়া লিভারের এনজাইম দ্বারা ইউরিয়াতে পরিণত হয়, সেই ইউরিনের মাধ্যমে বডি থেকে রিমুভড হয়। তাহলে যদি অ্যামাইনো অ্যাসিড ব্রেকডাউন কমে যায় তাহলে ইউরিয়াও কম হয়, সেই কারণে মায়ের ব্লাডে ইউরিয়া লেভেল কমে যায়। ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন এগুলো লেভেল আনচেঞ্জ থাকে। ইউরিক অ্যাসিড হচ্ছে ওয়েস্ট প্রোডাক্টস অফ পিউরিন আমাদের বডিতে থাকে বা ফুড থেকেও আমরা পাই, আর ক্রিয়েটিনিন হচ্ছে এই যেগুলো আমাদের বডিতে কাটা ছেঁড়ার জন্য যে ওয়েস্ট প্রোডাক্টস যেগুলো হয়, মাসেল ওয়ার্স অ্যান্ড টিয়ার্সের জন্য যে ওয়েস্ট প্রোডাক্টস হয় সেগুলো হচ্ছে ক্রিয়েটিনিন, সেগুলোর পরিমাণ সেগুলো ব্লাডে আনচেঞ্জ থাকে। নেক্সট আসি কার্বোহাইড্রেট মেটাবলিজম। এই কার্বোহাইড্রেট মেটাবলিজমে দেখা যায় যে প্রেগনেন্ট মায়ের ইনসুলিন সিক্রিশন বেশি হয় ইন রেসপন্স টু গ্লুকোজ অ্যান্ড অ্যামাইনো অ্যাসিড। এছাড়াও হাইপারপ্লেশিয়া অ্যান্ড হাইপারট্রফি অফ বিটা সেলস, যে প্যানক্রিয়াসে যে আইলেটস অফ ল্যাঙ্গারহান্সে যে বিটা সেলস থাকে সেই বিটা সেলস ইনসুলিন সিক্রিশন করে, এটা আমরা জানি। এখন এই বিটা সেলসের হাইপারপ্লেশিয়া হয় মানে বিটা সেলস সংখ্যায় বাড়ে, বিটা সেলসের হাইপারট্রফি হয় মানে বিটা সেলস সাইজে বাড়ে, সেই কারণে ইনসুলিন সিক্রিশনও বেড়ে যায়। এবং ইনসুলিন সিক্রিশন, প্রেগনেন্ট মায়ের শরীরে যদি ইনসুলিন সিক্রিশন বেড়ে যায় তার ফলেই প্লাজমা ইনসুলিন লেভেলও বেড়ে যায়, অর্থাৎ ব্লাডে ইনসুলিন লেভেলটা বেশি থাকে প্রেগনেন্ট মায়ের। কিন্তু সেই ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারে না কতগুলো ফ্যাক্টরের জন্য, যেগুলোকে বলা হয় কন্ট্রা ইনসুলিন ফ্যাক্টর। সেগুলো কি কি? সেগুলো যে প্রেগনেন্সিতে যে হরমোন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এইচপিএল অর্থাৎ হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন, কর্টিজল, প্রোল্যাকটিন হরমোন, ফ্রি ফ্যাটি অ্যাসিডস, তারপরে ইনক্রিজড
টিস্যু রেজিস্ট্যান্স টু ইনসুলিন, ইনসুলিন টিস্যুতে গিয়ে কাজ করতে পারে না, সেই কারণে ইনসুলিন কাজ করতে পারছে না, অথচ ইনসুলিন বিটা সেলস থেকে বেশি সিক্রিশন হচ্ছে, তাহলে সেই কারণে ইনসুলিন প্লাজমা ইনসুলিন লেভেল বেড়ে যায়। এবং তাহলে বডিতে গ্লুকোজ রয়েছে, ইনসুলিনও বেশি রয়েছে, কিন্তু ইনসুলিন কন্ট্রা ইনসুলিন ফ্যাক্টরের জন্য ঠিকমতো কাজ করতে পারছে না, সেই কারণে গ্লুকোজ থেকে যে গ্লুকোজ মেটাবোলাইজড হয়ে যে এনার্জি তৈরি হয় সেটা কিন্তু সেই ইউটিলাইজেশনটা হয় না, অর্থাৎ গ্লুকোজ মেটাবোলাইজড হচ্ছে না, এই কন্ট্রা ইনসুলিন ফ্যাক্টর কাজ করতে পারে না বলে, ইনসুলিন কাজ করতে পারে না বলে কন্ট্রা ইনসুলিন ফ্যাক্টরের জন্য। আচ্ছা, তার ফলে গ্লুকোজ মায়ের বডি শরীরে মানে ব্লাড স্ট্রিমে গ্লুকোজটা বেশি থাকে, কারণ গ্লুকোজ তো মেটাবোলাইজড হতে পারছে না, ইনসুলিন কাজ করতে পারছে না বলে, তাহলে সেই গ্লুকোজ এবারে সেই কারণে গ্লুকোজ বেশি থাকার জন্য সেটা কন্টিনিউয়াস একটা সাপ্লাই হয় ফিটাসে থ্রু মাদার্স ব্লাড থেকে প্লাসেন্টা দিয়ে অ্যাম্বিলিক্যাল কর্ড দিয়ে ফিটাসে চলে যায়। নেক্সট আসি, এই যে ইনক্রিজড ইনসুলিন মায়ের বডিতে ইনক্রিজড ইনসুলিন লেভেলের জন্য লাইপোজেনেসিস হয়, অর্থাৎ ফ্যাট তৈরি হয়, এবং আমরা জানি যে প্রেগনেন্ট মায়েদের ক্ষেত্রে ফ্যাট স্টোরেজ হয় অ্যাডিপোজ টিস্যুতে, স্পেশালি অ্যাডিপোজ টিস্যু লিভারে এই ফ্যাট স্টোরেজ হয়। এফেক্টস অফ ম্যাটার্নাল ফাস্টিং, মা যদি ফাস্টিং করে অর্থাৎ উপোস করে থাকে তাহলে মায়ের হাইপোগ্লাইসিমিয়া হয়, কারণ খাবার থেকে গ্লুকোজ পাচ্ছে না, হাইপোগ্লাইসিমিয়া। তাছাড়াও ফিটাসে ট্রান্সফার হচ্ছে গ্লুকোজ, সেটা আমরা আগের স্লাইডে দেখেছি, এই কারণে মায়ের শরীরে হাইপোগ্লাইসিমিয়া হচ্ছে, এবং হাইপার ইনসুলিনিমিয়া হয়, অর্থাৎ ইনসুলিন বেশি থাকে ব্লাডে, কারণ যেটা আমরা দেখেছি যে বিটা সেলসের হাইপারপ্লেসিয়া হাইপারট্রফির জন্য ইনসুলিন বেড়ে যায়, ইনসুলিন বিটা সেলস থেকে ইনসুলিন বেশি সিক্রিশন হয়, কিন্তু সেই ইনসুলিন আবার কাজ করতে পারে না কন্ট্রা ইনসুলিন ফ্যাক্টরের জন্য, সেই কারণে ব্লাডে ইনসুলিন লেভেলটা বেড়ে যায়, এবং তাহলে সেই ইনসুলিন কিন্তু গ্লুকোজকে মেটাবোলাইজড করতে পারে না, তার ফলে মায়ের গ্লুকোজ ইউটিলাইজেশনটা কমে যায়, তাহলে মা এবারে এনার্জি পাবে কোথা থেকে, গ্লুকোজ থেকে পাচ্ছে না, সেই কারণে গ্লুকোনিওজেনেসিস হয়, গ্লাইকোজেনোলাইসিস হয়। গ্লুকোনিওজেনেসিস হচ্ছে যেমন গ্লুকোজ ইনসুলিন দ্বারা মেটাবোলাইজড হয় জেনারেলি, হয়ে এনার্জি তৈরি হয়, সেখানে সেটা গ্লুকোজটা হচ্ছে কার্বোহাইড্রেট, কিন্তু সেটা হতে পারছে না বলে নন কার্বোহাইড্রেট থেকে অর্থাৎ প্রোটিন ফ্যাট থেকে মা এনার্জি পায়, সেটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। এছাড়াও যে বডিতে গ্লাইকোজেন স্টোর থাকে সেটা থেকেও গ্লুকোজ তৈরি হয়। আচ্ছা, এবারে বলি যে গ্লাইকোসুরিয়া, 50% প্রেগনেন্ট মায়ের ক্ষেত্রে দেখা যায় গ্লাইকোসুরিয়া হয়, অর্থাৎ ইউরিনে গ্লুকোজ পাওয়া যায়। কারণ হিসাবে বলছি যে এখানে দেখাচ্ছি একটা নেফ্রনের ছবি দেখিয়েছি, এই অনেক নেফ্রন থাকে কিডনির কর্টেক্সে, এই নেফ্রনের এটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল, আর এখানে যে ব্লাড ভেসেল রক্ত জালিকা থাকে তাকে বলা হয় গ্লোমেরুলাস, আর এই বোম্যান্স ক্যাপসুল হচ্ছে ছাঁকনির কাজ করে, আর এগুলো হচ্ছে টিউবলস। আচ্ছা, এবারে বডিতে যে ব্লাড ওয়েস্ট প্রোডাক্টস নিয়ে আসে এই ব্লাড স্ট্রিমের মাধ্যমে, সেটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুলে আসছে, এসে এখানে ওয়েস্ট প্রোডাক্টসের ফিল্ট্রেশন হয়, হয়ে সেগুলো ইউরিনে চলে আসে, এবং গ্লুকোজও আসে, যেটা নর্মালি যেটা হয় নন প্রেগনেন্ট স্টেটে, এই গ্লুকোজ আবার এই প্রক্সিমাল টিউবুলসে অ্যাবজর্পশন হয়ে আবার বডিতে ফিরে আসে, তার ফলে ইউরিনে আমরা গ্লুকোজটা পাই না। কিন্তু প্রেগনেন্সিতে কি হয়, এই গ্লুকোজের যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, অর্থাৎ গ্লুকোজের ফিল্ট্রেশন রেটটা এত বেশি থাকে যে অ্যাবজর্পশানের থেকে বেশি থাকে, তার ফলে অ্যাবজর্পশান যা হচ্ছে তার থেকে ফিল্ট্রেশন বেশি হচ্ছে, সেই কারণে গ্লুকোজ মানে ফিল্ট্রেশন রেট বেশি হচ্ছে, অর্থাৎ এই বোম্যান্স ক্যাপসুল দিয়ে এটা চলে আসছে গ্লুকোজ, এবং অ্যাবজর্পশান তার থেকে কম হচ্ছে, তার ফলে ইউরিনে গ্লুকোজটা চলে আসে, এবং 50% কেসে প্রেগনেন্সিতে দেখা যায় যে গ্লাইকোসুরিয়া, অর্থাৎ ইউরিনে গ্লুকোজ পাওয়া যায়। নেক্সট হচ্ছে ফ্যাট মেটাবলিজম।
প্রেগনেন্সিতে দেখা যায় যে প্লাজমা লিপিড, লাইপোপ্রোটিন এগুলো বেশি থাকে এবং ল্যাটার হাফ অফ প্রেগনেন্সিতে এটা দেখা যায়। কারণ হচ্ছে ইনক্রিজড ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এইচপিএল, লেপটিন এই হরমোনের জন্য। লেপটিন হচ্ছে একটা হরমোন যেটা কিনা ফ্যাট সেলসগুলো তৈরি করে। আচ্ছা, এবং প্রেগনেন্সিতে আমরা দেখেছি যে ফ্যাট স্টোরেজ হয় এবং সেই ফ্যাট স্টোরেজ কোথায় হয়? ব্রেস্টে হয়, অ্যাবডোমিনাল ওয়ালে হয়, হিপসে হয়, থাইতে হয়। আচ্ছা, এখন আসি এই লাইপোপ্রোটিন। লাইপোপ্রোটিন কি? লাইপোপ্রোটিন হচ্ছে মেড আপ অফ প্রোটিন অ্যান্ড ফ্যাট। এটা এই লাইপোপ্রোটিন কোলেস্টেরল ক্যারি করে ব্লাড স্ট্রিমে এবং এই লাইপোপ্রোটিন দু রকমের হয়। হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন যেটা কিনা গুড কোলেস্টেরল, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন যেটা ব্যাড কোলেস্টেরল। এবং এখানে এই কোলেস্টেরল এখানে মানে ব্লাড ভেসেলের ওয়ালে ফ্যাট ডিপোজিশন হয়, এই এলডিএল। আচ্ছা, এই জন্য এটাকে বলা হচ্ছে যে ব্যাড কোলেস্টেরল। এখন প্রেগনেন্সিতে এই এইচডিএল অর্থাৎ হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন সেটা বেড়ে যায় 15%, আর লো ডেন্সিটি লাইপোপ্রোটিন 40% বেড়ে যায় এবং সেটা ইউটিলাইজড হয় ফর প্লাসেন্টাল স্টেরয়েড সিনথেসিস, অর্থাৎ প্লাসেন্টা যে স্টেরয়েড হরমোন সিক্রিশন মানে তৈরি করে যেটা কিনা যেমন হচ্ছে প্রোজেস্টেরন, তার জন্য এই এলডিএলের দরকার পড়ে। এছাড়া এই যে হাইপারলিপিডিমিয়া অর্থাৎ ব্লাডে যে প্রেগনেন্ট মায়ের ব্লাডে লিপিড বেশি থাকে সেটাকে বলা হচ্ছে হাইপারলিপিডিমিয়া। এটা নর্মাল প্রেগনেন্সিতে এটা অ্যাথ্রোজেনিক নয়, অর্থাৎ এই যে এলডিএল যেটা ব্লাড ভেসেলের ওয়ালে ফ্যাট ডিপোজিশন করে সেইটা কিন্তু প্রেগনেন্সিতে এলডিএল বাড়ার 40% যে বেড়ে যায় তার জন্য কিন্তু এই ব্লাড ভেসেলের ওয়ালে ফ্যাট ডিপোজিশন হয় না, তাই নর্মাল প্রেগনেন্সিতে এটা অ্যাথ্রোজেনিক নয়। এবার আসি আয়রন মেটাবলিজম। মা যে খাবারটা খায় তার মধ্যে যে আয়রন থাকে সেটা ডিউডেনাম, জেজুনামে ফেরাস ফর্মে অ্যাবজর্পশন হয় এবং ব্লাডে এটা ট্রান্সফারিন হিসাবে এটা ব্লাড স্ট্রিমে চলে আসে এবং ব্লাড স্ট্রিমে ক্যারি করে ট্রান্সফারিন হিসাবে। তাহলে এই যে সার্কুলেশনে যে আয়রন ক্যারি হচ্ছে ট্রান্সফারিন হিসাবে, সেইটা মায়ের ব্লাড থেকে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে প্লাসেন্টাতে চলে আসে। সেই প্লাসেন্টা থেকে আম্বিলিকাল কর্ডের মাধ্যমে ফিটাস আয়রনটা পায়। এবার হচ্ছে রিকোয়ারমেন্ট অফ আয়রন। ডেইলি ডায়েটারি অ্যালাউন্সেস অর্থাৎ ডায়েট থেকে প্রতিদিন কতটা দরকার রিকোয়ারমেন্ট আয়রনের। যেমন হচ্ছে নন প্রেগনেন্টের ক্ষেত্রে 18 মিলিগ্রাম পার ডে, প্রেগনেন্ট মায়েদের ক্ষেত্রে 40 মিলিগ্রাম পার ডে, ল্যাকটেশনের ক্ষেত্রে 30 মিলিগ্রাম পার ডে। তাহলে প্রেগনেন্সিতে যে 40 মিলিগ্রাম পার ডে সেটা মোস্টলি দরকার হচ্ছে সেকেন্ড হাফ অফ প্রেগনেন্সি এবং স্পেশালি লাস্ট 12 উইকস। এবার আসি যে প্রেগনেন্সি ইজ অ্যান ইনএভিটেবল আয়রন ডেফিসিয়েন্সি স্টেট। কারণ হচ্ছে কি যে ডায়েটারি যে আয়রনটা যে মা ডায়েটের মাধ্যমে যে আয়রনটা পাচ্ছে সেটা কিন্তু মায়ের ডিম্যান্ডটা মিট আপ করতে পারে না, সেই জন্য বাইরে থেকে অবশ্যই আয়রন সাপ্লিমেন্টেশনের দরকার হয়। তাহলে এখন আমরা দেখি যে ডায়েটারি সোর্স অফ আয়রন কী কী। যেমন হচ্ছে হিম আয়রন কাকে বলে? হিম আয়রন হচ্ছে মিট, পোলট্রি, সি ফুড, এগুলো হচ্ছে হিম আয়রন। আর নন হিম আয়রন হচ্ছে হোল গ্রেনস, যেগুলো প্ল্যান্ট সোর্স, হোল গ্রেন, নাটস, সিডস, লেগুমস, লিফি গ্রিনস এগুলো। এবং হিম আয়রন দেখা যায় যে বেশি ভালো অ্যাবজর্পশন হচ্ছে নন হিম আয়রন থেকে। এছাড়াও এই যে বেটার অ্যাবজর্পশন, আয়রন অ্যাবজর্পশনের জন্য হেল্প করে ভিটামিন সি। তাহলে
এবং কিছু কিছু আবার আয়রন অ্যাবজর্পশনে বাধাও দেয়, যেমন কি না যেগুলো প্ল্যান্ট সোর্স আছে সেখানে কিছু কিছু আছে যেগুলোর মধ্যে থাকে হচ্ছে ফসফেট, তারপরে ফাইটিক অ্যাসিড, যেগুলো কি না ইন্টেস্টাইনে গিয়ে আয়রন ফসফেট বা আয়রন ফাইটেট তৈরি করে, সেগুলো আয়রন অ্যাবজর্পশনে বাধা দেয়। নেক্সট, আয়রন সাপ্লিমেন্টেশন ডিউরিং প্রেগনেন্সি। এই যে এক্সোজেনাস আয়রন দরকার হয়, হ্যাঁ, সেটা কিভাবে সাপ্লিমেন্টেশন করা হবে। এখানে দেওয়া হয়েছে হিমোগ্লোবিন লেভেল, মায়ের হিমোগ্লোবিন লেভেল, আর এটা হচ্ছে আইএফএ ট্যাবলেট। আইএফএ ট্যাবলেট হচ্ছে আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট। তাহলে একটা আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেটে থাকে 100 মিলিগ্রাম এলিমেন্টাল আয়রন, অর্থাৎ এলিমেন্টাল আয়রন হচ্ছে যে অ্যামাউন্ট অফ আয়রন যেটা কিনা বডি অ্যাবজর্ব করতে পারবে। আর 0.5 মিলিগ্রাম ফলিক অ্যাসিড থাকে। ফলিক অ্যাসিড হচ্ছে একটা বি গ্রুপ ভিটামিন, যেটা কিনা রেড ব্লাড সেল তৈরিতে সাহায্য করে। তাহলে যদি মায়ের হিমোগ্লোবিন লেভেল 11 গ্রাম পার ডেসিলিটারের বেশি থাকে, তবে আমরা বলবো যে মায়ের অ্যানিমিয়া নেই, এবং সেক্ষেত্রে প্রোফাইল্যাকটিক ডোজ দিতে হবে, অর্থাৎ প্রিভেন্টিভ ডোজ দিতে হবে। তাহলে সেই প্রোফাইল্যাকটিক ডোজটা কি? আইএফএ ট্যাবলেট একটা দিতে হবে পার ডে, একটা, এবং কতদিন দিতে হবে? 2nd and 3rd ট্রাইমেস্টার, অর্থাৎ 6 মাস প্রেগনেন্সিতে দিতে হবে, এবং পোস্টপার্টাম 6 মাস দিতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে যদি মায়ের হিমোগ্লোবিন লেভেল 7 থেকে 11 গ্রাম পার ডেসিলিটার হয়, তবে তাকে আমরা বলবো মডারেট অ্যানিমিয়া। সেক্ষেত্রে কিন্তু প্রোফাইল্যাকটিক ডোজ দিলে চলবে না, তাকে থেরাপিউটিক ডোজ দিতে হবে। থেরাপিউটিক ডোজটা কি? যে আইএফএ ট্যাবলেট, এটা 2টো করে দিতে হবে। কতদিন? এই 2nd and 3rd ট্রাইমেস্টার, অর্থাৎ 6 মান্থস অফ প্রেগনেন্সি দিতে হবে। এবং জবের থেকে সেটা শুরু করা হয়েছে তারপরে 1 মাস বাদে হিমোগ্লোবিন লেভেল চেক করতে হবে। যদি দেখা যায় যে অ্যানিমিয়া রয়েই গেছে, তাহলে আবার কন্টিনিউ করে যেতে হবে, এই থেরাপিউটিক ডোজই কন্টিনিউ করে যেতে হবে যতদিন না পর্যন্ত এই নর্মাল লেভেলে ফিরে আসছে, অর্থাৎ 11 গ্রাম পার ডেসিলিটারের বেশি হবে হিমোগ্লোবিন লেভেল, ততদিন পর্যন্ত খাইয়ে যেতে হবে এবং রেফার করতে হবে মেডিকেল অফিসারের কাছে। যদি দেখা যায় যে মায়ের হিমোগ্লোবিন লেভেল 7 গ্রাম পার ডেসিলিটারের কম হচ্ছে, তখন তাকে বলা হবে সিভিয়ার অ্যানিমিয়া। সেক্ষেত্রে এই যেটা দেখিয়েছিলাম থেরাপিউটিক ডোজ, সেরকম দিতে হবে এবং ইমিডিয়েট এমওর কাছে ট্রান্সফার করতে হবে। তাহলে আজকে কি নিয়ে বললাম? প্রেগনেন্সিতে প্রোটিন মেটাবলিজম, কার্বোহাইড্রেট মেটাবলিজম, ফ্যাট মেটাবলিজম, আয়রন মেটাবলিজম, সোর্সেস অফ ডায়েটারি আয়রন, আয়রন সাপ্লিমেন্টেশন। থ্যাংক ইউ।